এখন বাংলাদেশকে আবার সেই পাকিস্তানিপন্থী কোনো একটা ভাবে মবক্কেসি তৈরি করে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে বাংলাদেশটাকে আবার একটা ধ্বংসস্তূপে পরিণত করছে অলরেডি। অলরেডি তারা আ বাংলাদেশকে আবার ঠিক সেই জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। তো বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার পথে মূল বাধাই হলো এই মৌলবাদী গোষ্ঠীটি এবং এই রাজনৈতিক শক্তিটি। আমি মূলত এই পরিস্থিতির মূল কারণ হলো বাংলার মানুষ সাধারণ এবং সাধারণ চিন্তায় এরা বড় হয়। গ্রামে কৃষকে, গরিব মানুষ বা যারা খুবই কম রাখে। কিন্তু ধর্মীয় ভিত্তিতে এরা খুবই সেনসিটিভ এবং খুবই আবেগপ্রবণ। যার কারণে ধর্মকে ব্যবহার করে তাদেরকে খুব সহজেই মোটিভেশন করা যায়। তো কিছু সংখ্যক দুষ্কৃতিকারী, রাজাকার এবং মৌলবাদী চিন্তার যারা পাকিস্তানপন্থী চিন্তা করে, পাকিস্তানের মতো করে যারা চিন্তা করে, তারা আসলে এদেরকে কিছু সংখ্যক লোকরে প্রভাবিত করে। সে সংখ্যা হয়তো ৪ বা ৩% হতে পারে বাংলাদেশের মানুষ। এবং তারাই বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি এবং এমন একটি পরিস্থিতি তৈরি করে রেখেছে, যেটা বাংলাদেশ এখন দম বন্ধ হয়ে নিঃশ্বাস ত্যাগ করে মারা যাওয়ার মতো আমার দেশের পরিস্থিতি। আমার দেশের ফুসফুসটা এখন ঠিক সেই অবস্থায় আছে। এবং সারাদিন দেখবেন তারা বলে যে ইন্ডিয়া বিরোধী কথা বলে, ইন্ডিয়া বিরোধী কার্যক্রম করে এবং বিভিন্ন ইন্ডিয়া বিরোধী কথা বলে বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি করতে চায়। কিন্তু আমি যদি তাদেরকে প্রশ্ন করি যে ইন্ডিয়া বিরোধী কথা বলে, এখন আপনি বাস করেন ধানমন্ডিতে। আপনি ঢাকা বিরোধী আপনি আচরণ করে চলবেন কেমনে? আপনাকে ঢাকার সঙ্গে কম্প্রোমাইজ করেই চলতে হবে। কারণ ঢাকার উপরে আপনি মোহাম্মদপুর গেলেও আপনার ঢাকার উপর দিয়ে যাইতে হবে। আপনি যাত্রাবাড়ী গেলেও ঢাকার উপর দিয়ে যাইতে হবে। তো আপনার ইকোনমি, আপনার ফুড, আপনার এভরিথিং ঢাকার উপর নিয়ন্ত্রিত। আপনি প্লেন নিয়ে অন্য দেশে যাইতে গেলে আপনার ঢাকার উপর যাইতে হবে। তো এই যে গাঁজাখুরি গল্পগুলা তৈরি করে এরা, এই গাঁজাখুরি গল্পগুলা তৈরি করা আসলে বাংলাদেশের মানুষের মাথায় একটা ভুল কনসেপ্ট তৈরি করে দেওয়া এবং দেশটাকে আরো পিছায় দেওয়া। এটাই হলো মূল কথা। ওরা বেসিক্যালি জি, বলুন। গতকালকে শহীদ মিনারে জি, জামাত সহ তাদের ভাষার সর্বদলীয় একটা সভা ছিল। সেইখানে আমরা ওই জুলাই আন্দোলনের নেতাদের বক্তৃতা শুনলাম। কে কতটা লাশ ফেলবেন, কে কি করবেন, কিভাবে ভারতকে ভেঙে দিবেন, নানা বক্তব্য। এই আসলে বক্তব্যগুলা কি হতাশা থেকে, না কেন এই বক্তব্যগুলা? আসলে এই বক্তব্যটা আসলে তৈরি করার কারণ হলো তারা এখনো চিন্তা করে বাংলার মানুষকে কিভাবে ইন্ডিয়া বিদ্বেষী তৈরি করা যায়। কারণ বাংলাদেশে বর্তমানে পাকিস্তানি বিভিন্ন গোয়েন্দা সংস্থাই তো বাংলাদেশের সব কার্যক্রমই পরিচালনা করছে এবং ইন্ডিয়াকে দোষারোপ করছে। এটি পাকিস্তানের meticulously ডিজাইনের একটা অংশ বর্তমানে আরকি। তো তাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তারা একটা ইন্ডিয়া বিদ্বেষী বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি করতে চায় বিভিন্ন কনসেপ্ট নিয়ে। যেমন meticulously ডিজাইন ৫ তারিখের আগে তারা ইন্ডিয়ার বিরুদ্ধে বিভিন্ন তথ্য উপাত্ত মানে করত। যেমন ধরেন ২৬ লক্ষ কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন ধরনের। কিন্তু এই গভর্নমেন্ট আসার পরও ইন্ডিয়ার সঙ্গে কি একটি চুক্তি বাতিল হয়েছে? বা একটিও চুক্তি কি দেখাতে পেরেছে যেটা তারা বলত যে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চুক্তি? এবং বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে নিয়ে ইন্ডিয়ার কোনো লাভের কোনো অংশ আমি দেখি না। তারা হয়তো বলে সেভেন সিস্টার এই সেই কাহিনী। কিন্তু ইন্ডিয়ার কোনো লাভের দেখি না। আমি আল্টিমেটলি ইন্ডিয়ার হয়ে আমার কথা শুনে হয়তো অনেকে বলতে পারে। কিন্তু ইন্ডিয়ার স্টুডেন্ট আমি যাদের সঙ্গে আমার এখানে জিসান নামে একটা ফ্রেন্ড আছে। ওদের চিন্তা, ওদের পাসপোর্ট এবং ওদের ইকোনমি, ওদের যে পড়াশোনার একনলেজ এবং ওরা যে বহির্বিশ্বে যে ওদের আধিপত্য আপাতত গবেষণা এইসব সেক্টরে আপনি কল্পনা করতে পারবেন না। ওদের সঙ্গে যদি কথা বলে আপনি ডিসকাস করে এগিয়ে যেতে চান, আপনি এজন্য জাতি আরো উন্নত হবে আমি বিশ্বাস করি। কিন্তু পাকিস্তানি যার ইকোনমি আমার থেকে অনেক দূরে, একদম নিচে একটা ফকিন্নি কান্ট্রি যাদের নামে চিনে পুরো বিশ্ব। যাদেরকে দেখবেন যে পুরো টেররিস্ট গোষ্ঠী নামে চিনে পুরো বিশ্বেতে। যাদেরকে শুধু ভিসা দিতে চায় না, যাদেরকে ঘেন্না করে, পাকিস্তানি দেখলেই ভয় করে মানুষ। এমন একটা অবস্থা। এবং যারা সবসময় যুদ্ধকে বিশ্বাস করে। সামরিক তারা যে দেশ অস্ট্রেলিয়ার পরিচালনা সিডনিতে সর্বশেষ জি, সর্বশেষ যে গুলির ঘটনা ঘটলো, তো জি। অনেক লোক মারা গেল, সে পাকিস্তানি, এটা সে টেরর, ছেলে তো পাকিস্তানি। জি। পাকিস্তানি এবং টেরর। এবং ওদের মোটিভেশনটাই থাকে এরকম এবং ওদের বন্ধু হলে আপনার আর শত্রুর প্রয়োজন হয় না। আসলে পাকিস্তানের। কারণ ওদের চিন্তা শক্তি যে আপনাকে সেভাবেই নিয়ে যাবে। তো আল্টিমেটলি পাকিস্তানও চায় যে বাংলাদেশকে একটি পাকিস্তানের মতোই উগ্রবাদী একটি
জনপদ তৈরি করতে। তো সেখান থেকে আসলে এই যে আপনি দেখেন, আপনি যেটি বললেন যে আমি নাম ধরেই বলি হাসনাত আব্দুল্লাহ, আপনি ফুয়াদ আরো যারা বললেন, যাদের কথা বললেন। আল্টিমেটলি কি? এরা হলো জামাতের ABCD টিম। বাংলার মানুষ এটা সহজে বুঝে না। সাধারণ মানুষ সবাই যে বুঝে না তা না। কতিপয় মানুষ যারা সোশ্যাল মিডিয়ার খেটে খাওয়া মানুষ, যারা কম বুঝে, সহজ সরল মানুষ। আমার সহজ সরল মানুষ বাংলার মানুষদের তো মোটিভেশন করা যায় খুবই সহজে। আপনি কি মনে করেন যে এবি পার্টি অন্য দলের? এবি পার্টি জামাতের একটা প্রক্সি টিম। এনসিপি জামাতের একটা প্রক্সি টিম। তারপরে এই যে হাদিরে দেখেন, হাদিরে জামাত একটা প্রক্সি টিম। ওরে বলাই হইছে যে এমনি কথা বলবা যাতে তোমার একটা সাইড থাকে। এই যে ঝুমা মেয়েটার সঙ্গে দিয়ে রাখা, এটা জামাতের প্রোডাক্ট। ওরা বলে ইয়া কিন্তু করে, ওদের কার্যক্রম এক, ওদের চিন্তা ভাবনা এক। তাহলে ওরা বিরোধী মত হবে কেমনে করে? ওরা তো একই মত। তো ওদের এই প্রক্সি টিম গুলা আল্টিমেটলি আমি এখন বিশ্বাস করছি যে আল্টিমেটলি মাঝখান থেকে আওয়ামী লীগের কোনো কিছু হবে না। আজকে বিজয় দিবস ইয়া করে আওয়ামী লীগ সংগঠিত, আওয়ামী লীগ শক্তিশালী হয়ে গেছে। আমি বিশ্বাস করি। আওয়ামী লীগের ফেরার পথ ওরা রচয়িতা করে দিয়ে গেছে। ওরা ভাবছে যে মুক্তিযুদ্ধকে বিকৃত করে দিতে পারলে, মুক্তিযুদ্ধের এই ভুল মিথ্যা ইতিহাস বাংলাদেশে চালায় দিতে পারলে মনে হয় যে ওরা খুব ভালো করবে রাজনীতিতে, ওরা ইয়া করবে। সবচেয়ে আমি বিশ্বাস করি ওদের কাজটা ওরা করবেই। জামাত তো চিন্তাই করে এটা। ওদের নীতিতে ওরা অটল। এটা তো ওদের খারাপ নীতি থাক কিন্তু ওরা অটল। কিন্তু আল্টিমেটলি মাঝখান থেকে আমার মনে হয় যে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। এবং কেন এটা মনে হয়? কেন এটা মনে কারণ হয়? কারণ বিএনপি দাবি করতো আমি মুক্তিযুদ্ধের পক্ষের দল। বিএনপি দাবি করতো আমরা নিরপেক্ষ মুক্তিযুদ্ধের পক্ষের দল, আওয়ামী লীগ দুর্নীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির ভাষ্যমতে আরকি বলছি। যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল, আমরা মুক্তিযুদ্ধ আমাদের দলে অনেক মুক্তিযোদ্ধা আছে এবং জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তো বেসিক্যালি এই বাংলাদেশে এখন এই বাংলাদেশে তো মানে মুক্তিযুদ্ধ জয় বাংলা বললে সে যেই বলুক, একটা রিক্সা চালক বললেও জয় বাংলা, যদি মুক্তিযুদ্ধের যে স্লোগানটা, যে স্লোগানে বাংলাদেশ স্বাধীন, জয় বাংলা বললে পরে সে আওয়ামী লীগ। কেউ যদি মুক্তিযোদ্ধা পরিধায় আওয়ামী লীগ, কেউ যদি পতাকা নিয়ে ঘোরে সে আওয়ামী লীগ, কেউ যদি ধরেন কোনো বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবসে কেউ যদি শ্রদ্ধা জানাতে যায় কোনো ইয়াতে, সে আওয়ামী লীগ। তাহলে এই যে সাংস্কৃতিক মনা যেসব লোক মুক্তিযুদ্ধকে ধারণ করে সে আওয়ামী লীগ। এই যে আনিস আলমগীরকে দেখলেন যে অ্যারেস্ট করা হলো, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে সে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের চেয়ে বড় নেতা হয়ে গেছে এই আনিস আলমগীররা, বড় আওয়ামী লীগ হয়ে গেছে। আল্টিমেটলি তারা বানায় দিছে। তো আল্টিমেটলি বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে মুক্তিযুদ্ধ, সাংস্কৃতিমনা, ধর্মনিরপেক্ষতা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এদের একমাত্র আশ্রয়ের জায়গা আওয়ামী লীগ। কারণ বিএনপি একটু টু শব্দ করেনি, বিএনপি একটু প্রতিবাদ করেনি, আপনি দেখতে পারেননি। বিএনপি প্রশ্রয় দিছে, বিএনপি শুধু ক্ষমতার লোভে, বিএনপি এগুলা দিনের পর দিন শুনে গেছে এবং বিএনপি এখনো এগুলা শুধুমাত্র এই নির্বাচনের আশায়, ক্ষমতার লোভে বিএনপি এখনো মুখ বন্ধ করে আছে, চুপ করে আছে এবং সহ্য করে গেছে। আল্টিমেটলি বাংলার মানুষ এটা বুঝে গেছে যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি একমাত্র আওয়ামী লীগ। যতদিন বাংলাদেশ নামটি আছে ততদিন আওয়ামী লীগ বুক ফুলিয়ে থাকবে এবং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে অতি শীঘ্রই। বাংলার মানুষ সবাই তাদের সাথে আছে, শুধু সময়ের ব্যাপার মাত্র। আমি বিশ্বাস করি। এই যে ফারাবি একটা কথা বললেন যে আনিস আলমগীরকে আওয়ামী লীগের নেতার চাইতে বড় আওয়ামী লীগের বানানো হয়েছে। এটা হুম। কেন মনে হলো আপনার? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে যদি একজন আওয়ামী লীগ হয়ে যায়, আওয়ামী লীগের তো অনেক নেতা বিদেশে বসবাস করছে এখন, বড় বড় নেতারা। তো আনিস আলমগীর দেশে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে, যার কারণে আনিস আলমগীরকে আওয়ামী লীগ হিসেবে ইউনূস সরকার দাবি করে, ইউনূস সরকার আওয়ামী লীগের এজেন্ট হিসেবে দাবি করে তাকে গ্রেফতার করা হলো। তাহলে তো আল্টিমেটলি আমার আর কিছু বলার থাকে না। ইউনূস সরকারই তো আনিস আলমগীরকে সার্টিফাইড করে দিল যে উনি আওয়ামী লীগ। তা আওয়ামী লীগ হলো আনিস আলমগীর আর পান্না ভাইয়ের উপর, তো ওনাদের থেকে বড় আওয়ামী লীগ তো বর্তমানে কেউ নাই। এবং ওনারা কথা বলা মানেই আওয়ামী লীগ যদি হয়, এই বাংলাদেশের মানুষ সবাই একদিন আওয়ামী লীগ হয়ে যাবে। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের জনপ্রিয়তা যদি ৩০% থাকতো, আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন আমি বিশ্বাস করি ৭০ বা ৮০%। কারণ এই যে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি, বাংলাদেশের যে ৯৫ বা ৯৮% মানুষ যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, এর দেখবেন যে ৭০% মানুষ এখন আওয়ামী লীগরে বিশ্বাস করে। শেখ হাসিনা যে বলতো মুক্তিযুদ্ধের একমাত্র শক্তি আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের একমাত্র পক্ষের শক্তি আওয়ামী লীগ, জামাত বা বিএনপি এরা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আল্টিমেটলি শেখ হাসিনার কথাগুলো সত্যি হিসেবে প্রতিফলিত হচ্ছে।
আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আপনি বাংলাদেশের পরিস্থিতি দেখুন। আপনি যাচাই করেন। আপনার জ্ঞান দিয়ে, আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি আমাকে বলুন যে আমি মিথ্যা বলছি। তাহলে আমি অন্য চিন্তা করব। কিন্তু সেই সুযোগ তো নাই। ওরা প্রমাণ করে দিয়েছে একমাত্র আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বা এই চেতনার একমাত্র আশ্রয়স্থল আওয়ামী লীগ। আপনি একজন লিখেছেন সৈকত হাসান, জি, তথাকথিত মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান জামাতে যোগ দিয়েছেন। জামাত জি। কি আখতারুজ্জামানকে কিনে নিয়েছে? আখতারুজ্জামানের স্খলন কেন ঘটলো? আসলে মানুষ দেখবেন যে আ মানুষ একটু বয়স বেশি হলে, ওভার বয়স হলে যারা একটু রাজনৈতিক ক্ষমতায় থেকেছে বা পাওয়ারে ২ দিন হলেও থেকেছে, মানে সবাই একরকম না। তারপরেও কিছু, কিছু মানুষ তাদের মানে আমি বলা ভুল হবে, তারা ছোট মানুষের মতো হয়ে যায় বয়স হলে তো। তাদের বুদ্ধিজ্ঞান লোপ পায়, তারা ছোট মানুষের মতো হয়ে যায়। আসলে উনার কোনো প্ল্যাটফর্ম ছিল না। উনি ফেলে দেওয়া বিএমপি থেকে ফেলে দেওয়া টিস্যুর মতো ছিল যে বিএমপি উনাকে গ্রহণ করতেছিল না। উনার আসলে কোনো যাওয়ার জায়গা নাই এবং উনার মতো মানে মুক্তিযুদ্ধ বিরোধী মন মানসিকতার একটা লোককে আওয়ামী লীগ তো কখনোই গ্রহণ করবে না। উনি বারবারই চেষ্টা করেছে। এখন উনি যাওয়ার জায়গা না পেয়ে উনি একটা একটা ভালো জামাতের তো একটা ভালো অ্যামাউন্ট আপনারা জানেন যে উনারা ধর্মের পথে খরচ করার কথা বলে বাংলাদেশের কারো সহজ সরল গরিব মানুষের ডিমের টাকা, কোনো মায়ের ডিম বিক্রি করা টাকা, মুরগি বিক্রি করা টাকা তারা ওখান থেকেও চাঁদা নিয়ে ওদের একটা বড় অ্যামাউন্ট আছে। তো সেখান থেকে তারা যেমন দেখবেন ইলিয়াস একজন আম কুখ্যাত পাকিস্তানি সৈন্যের সন্তান আরকি ইলিয়াস আছে। উনার যেমন ধরেন দেখবেন যে উনাকে নিয়ে বড় ধরনের প্রোগ্রাম করে নিউ ইয়র্কে বা আমেরিকাতে বড় ধরনের প্রোগ্রাম করে জামাত। ওই জামাতের নিউ ইয়র্কের যে সংগঠন আছে তারা চাঁদা তুলে ইলিয়াসকে দেয়। তো এরকম প্রত্যেকটা প্রক্সি টিমে ওরা ইনভেস্ট করে। তার ভিতর উনাকেও আমি বিশ্বাস করি যে উনাকে ইনভেস্ট করে উনাকে মোটিভেট করা হয়েছে এবং উনাকে আশা দেওয়া হয়েছে হয়তো সামনের পার্লামেন্ট মেম্বারে উনাকে পার্লামেন্ট বানানো হবে জামাতের পক্ষে। তাই উনার প্রেসক্রিপশন মতো উনি কথা বলছেন এখন। উনার কথা আগে থেকে বাংলাদেশের মানুষ গ্রহণ করে না এবং উনাকে অত দামও দেয় না। আমি এটা বলে বিশ্বাস করি। সো উনার সঙ্গে উনাকে নিয়ে যদি আমি কথা বলি আরো তাহলে আমার মনে হবে যে আমার কথা যেহেতু ৫ জন শুনে, ওটাই হবে আমার ভুল চিন্তা। যে উনাকে আরো পৌঁছায় দেওয়া আমার মজার মতে। ব্যাপার হচ্ছে হলো এই আখতারুজ্জামান একসময় সংসদে জামাত নিষিদ্ধের একটা প্রস্তাব এনেছিলেন। জি, জি। এই এই আখতারুজ্জামান একসময় বলেছিলেন তিনি গোলাম আজমের ফাঁসির দড়িতে তেল মাখিয়ে জি, দিতে জি। চান তিনি। রাইট, রাইট, উনি রাইট। বলেছেন। জি, জি। আরেকটা বেশ কালকে একজন আ ও গেস্ট আমাদের এখানে বলেছেন, শেখ হাসিনার আমলে তিনি ২ টো পাওয়ার প্ল্যান্ট নিয়েছেন। তিনি হুম, বেসরকারি তিনি পাওয়ার প্ল্যান্ট নিয়েছেন। হুম, আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, ওই পাওয়ার প্ল্যান্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি জামাতের আশ্রয় নিয়েছেন। জামাতের কাছে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রি করেছেন। হুম, হুম, রাইট। এখন বর্তমানে জামাতের কিছু প্রক্সি লোক দরকার বিকৃত করার জন্য কিছু মুক্তিযোদ্ধার কিছু মানে গা ঘেঁষা যারা পরিচিত এদেরকে একটু লোক দরকার যারা একটু মুক্তিযুদ্ধ আ মানে কোনমতে অংশগ্রহণ করেছিল, যার কোনো নাই। এরকম ২-৪ জনকে জামাত হায়ার করবে এটা নরমালি। আর যারা একটু বয়স্ক তাদের বুদ্ধি লোপ পায় সেই এরকম এটা সব খারাপই। আপনি এই বয়স্ক লোকদের বলছেন, আমাদের মতো বয়স্ক লোক। আপনাদের মতো তরুণরা, না, সবচেয়ে তরুণরা বড় যেভাবে জামাত যার মগজ ধুলাই করতে পারলো, এটা জি, কেন? জি, জি। সবচেয়ে বড় কথা কি তরুণরা হলো প্রভাবিত হয়। আর সবচেয়ে বড় কথা বাংলাদেশ এখন তরুণরা টোটালি সোশ্যাল মিডিয়ার সম্মুখে আমার যেটা নিজস্ব অভিজ্ঞতা বলে। সেখান থেকে আপনি যদি বলেন যে সোশ্যাল মিডিয়া মুখী আমি একটা জিনিস দেখছি। জামাতের কিছু প্রডকাস্ট টিম আছে। ওরা বিভিন্ন প্রায় ১০০ বা ২০০ পডকাস্ট ওদের পেজ আছে। ওইগুলাতে আলাদা করে ওই ২০০ পডকাস্ট যারা পরিচালনা করে তাদেরকে বেতন দেওয়া আছে। ফিক্সড একটা বেতন চাকরির মতো। ২০০ বা ৩০০ এই পডকাস্ট গুলা একটা ওরা নিজেরাই ওদের নিজেদের ফলোয়ার দিয়েই ওরা একটা পেজ দাঁড় করাইছে। ভেরিফাই ওরা নিজেরাই করে দেয় খরচে। ওরা নিজেরা ক্যামেরা কিনে দেয়, সুন্দর করে পডকাস্ট করে দেয়। এবং যে ছেলেগুলা জামাতের যে ছেলেগুলা মোটামুটি কথা বলতে পারে, প্রেজেন্ট করতে পারে তাদেরকে দিয়ে এগুলা হ্যান্ডেল করায় এবং ওরা যখন একটা জিনিস পাবলিক করে তখন একসঙ্গে সবাই পাবলিশড করে এবং এদের কিছু আ প্রতিনিধি আছে যেমন ওরা পার্মানেন্ট প্রত্যেক মাসে পে করে। যেমন ধরেন এই যে আ মামুন মাহমুদুর রহমান বান্না নামে একটা ছাগল আছে এই যে মিডিয়া পরিচালক বলে একজন এই যে মেয়ে আছে আপনার
বাঁধন, তারপরে ওই যে চমক নামে যেগুলো আছে, এদেরকে ধরেন জামাত একটা আনহাইডলি এদের বাসায় যায়, এরা পেমেন্ট করে। এভাবে এদের সোশ্যাল মিডিয়া এরা কভারেজ করে। এখন এই জেনারেশন তো মিমস এ পাগল। মিমস দেখে। এই জেনারেশন তো সারাদিন Facebook স্ক্রল করে। এই জেনারেশন তো নিউজ পেপার পড়ে না। আপনাদের মতো তো এত জ্ঞানী না এই জেনারেশন। শুধু দাবি করে কিন্তু আপনাদের ৫% ও জ্ঞান এই জেনারেশনের নাই। এরা কোনদিন বই পড়ে না, এরা ইতিহাস পড়ে না, এরা কবিতা আবৃত্তি করে না। এরা কোন লেখকের উপন্যাস পড়ে না। এরা শুধু মিমস দেখে, রিলস দেখে। এখন সারাদিন এদের মাথাটা এই রিলস আর মিমসেই থাকে। এখন রিলস আর মিমস গুলা ব্যবহারই করে এই বা জামাতের শিবিরের বট বাহিনী এবং এদের ট্রায়াল স্বরূপ মানে বিশেষ করে কয়েক হাজার এরা মানে অ্যাক্টিভিজম করে এবং পার্মানেন্ট পেমেন্ট নেয় এরা। কয়েক হাজার, শত না। তো আল্টিমেটলি সোশ্যাল মিডিয়া এরা কভার করে। মেইনলি এই তরুণ প্রজন্মকে ভুল এবং বিকৃত চিন্তা দিয়ে মাথার ভেতর দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবসময় এভাবেই মোটিভেট করে রাখে এই জামাত প্রজন্ম এবং সেখান যেমন থেকে বের অস্ট্রেলিয়াতে বাংলাদেশি কমিউনিটির নামে যতগুলো পেজ আছে, গত 5ই আগস্টের আগে আমি হঠাৎ করে দেখলাম সবই কিন্তু তাদের পেজ এগুলো। এর হ্যাঁ। আগে মনে করতাম বিভিন্ন কল্যাণ সমিতি ইত্যাদি ইত্যাদি সব তাদের পেজ কিন্তু এগুলো। এবং শুধু সেটি নয় তো, চট্টগ্রাম ইউনিভার্সিটি বলেন, আপনি বাংলাদেশ ইউনিভার্সিটি মানে বাংলাদেশের নামধারী যে কয়টা ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, সব ইউনিভার্সিটিতে আলাদা তো অথরিটি এই পেজ-টেজ গুলা চালায় না। এরকম তো নিয়ম নাই যে Facebook এ রাখতে হবে তা না। এরা একটা স্টুডেন্ট শিবিরকে ভাই প্রক্সি দেওয়া আছে যে তোমরা পেজ খুলো। পেজ খোলার পর ১০০০ বা ৫০০ ফলোয়ার হয় ওরা ভেরিফাই করে দেয়। এখন একটা পেজ ভেরিফাই হলে বাংলার মানুষ ভাবে যে এই পেজটা অথেন্টিক। ওরা সুন্দর মতো নিউট্রাল ভাবে কিছু পোস্ট করে, তারপরে এই নিউট্রাল ভাবে কনভার্ট করে নিয়ে যায় ওদের চিন্তাটা। হাদি একটি রাজনৈতিক সংগঠন, হাদি শিবিরের কর্মী। হাদির ব্যাপারে আপনি দেখবেন যে বাংলাদেশ বিসিবি বোর্ড পোস্ট দেয়। এটা কোন ধরনের কথা? আপনি টোটালি রাজনৈতিক কর্মকাণ্ড। তাহলে কি এই যে মাসুদ মারা গেল, রাজশাহী ইউনিভার্সিটিতে মাসুদকে যে পেটায় মারলো আমরান নামে একটা, এই যে এখন বর্তমানে যে এজিএস হয়েছে শিবির নেতা, তার নিয়ে কি বিসিবি পোস্ট দিছে? বা অন্য যে বিএমপির একটা ছেলে মারা গেল কিছু ইয়ার সময় যে মারা গেছিল ওরা মারামারি করে, সেটা নিয়ে তো বিসিবি পোস্ট দেয় নাই। বিসিবি হাদিকে নিয়ে পোস্ট দিল কেন? এবং দেখবেন শুধু হাদিকে নিয়ে পোস্ট বিসিবি দেয় নাই। অনেক সংগঠন, ইউনিভার্সিটির সবগুলাই আসলে শিবিরের গুপ্ত সংগঠনের আরকি পেজ। এবং আপনি একটা সবচেয়ে মানে একটা খুবই সাংঘাতিক কথা হলো, যেটা সবাই অভিযোগ করে। যারা সোশ্যাল মিডিয়ামে অ্যাক্টিভিজম করে বা জার্নালিস্ট বা সুশীল সমাজে কথা বলে দাবি করে। সবার বা সোশ্যাল মিডিয়ায় কিছু আ ইয়াও আছে যারা দাবি করে। সবচেয়ে একটা জিনিস হলো এদের Facebook কিছু আপনি একটা কমেন্ট করলে যদি এদের বিরুদ্ধে কোড পড়ে। এই যে আমি কমেন্ট করছি দেখবেন যে আপনার প্রোফাইলে কিছু মানে জামাত নিয়ে বলছি কিছু কমেন্ট আসবে দেখবেন। এত বিকৃত মানে ভাষা এরা প্রয়োগ করে, আপনি কল্পনায় এই ভাষাগুলো উচ্চারণ করতে পারবেন না যে আল্লাহ আপনাকে পাপ দিবে। এই ভেবে আপনি উচ্চারণ করতে পারেন। কিন্তু আপনি যদি তার প্রোফাইলে যান, দেখবেন তার কভার ফটোতে মানে কালিমার পতাকা এবং তার প্রোফাইল ফটোতে মানে সুন্দর একটা ইসলামিক বেশ ধরা, কিন্তু তার মুখের ভাষা এত বিকৃত, আপনি কল্পনা করতে পারবেন না। এই হলো ধর্মীয় শিক্ষা। এবং এটি আমার নতুন অভিযোগ নয়। আপনি যাকে জিজ্ঞেস করবেন যারা অনলাইনে কথা বলে, সোশ্যাল মিডিয়ায় কথা বলে, সেটা আমাদের পক্ষে হোক বা বিপক্ষে হোক। ওদের পক্ষে গেলে ওরা এগুলা প্রয়োগ করে এবং জামাতের মূল শিক্ষাই হলো এটা। ওদের কোনো নীতি নৈতিকতার শিক্ষা নাই। ওদের মূল শিক্ষাই হলো এটা। যে মানুষকে জুলুম করা এবং চাপ সর্বশেষ 2008 এর ইলেকশন যেটা, সেই ইলেকশনের আগে আওয়ামী লীগ টার্গেট করেছিল দেশের ইয়াং জেনারেশনকে। আমরা ভীষণ নানা ধরনের প্রোগ্রাম ইয়াং জেনারেশনে টার্গেট করেছিল এবং আরেকটা প্রতিশ্রুতি ছিল যেটা আওয়ামী লীগ ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করবে। এই বিষয়গুলো দেশের ইয়াং জেনারেশন তার সমর্থন করেছিল, চাকরির আশ্বাস ছিল নানাভাবে। ইয়াংদের ভোটে, নতুন ভোটারদের ভোটে আওয়ামী লীগ বিপুলভাবে ফেরত এসেছিল। সেই আওয়ামী লীগের কোন ভুলের কারণে দেশের ইয়াং জেনারেশন আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেল? আপনার আত্মসমালোচনাটা কি? ইয়েস, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আত্মসমালোচনা। আসলে আত্মসমালোচনা যদি করি তাহলে শেষ হবে না। তারপরে আমি মেইন ৩-৪ টা মানে কনসেপ্ট এ কথা বলতে চাই। আমি একটা ইউনিভার্সিটিতে একটা আবাসিক হলে থাকতাম। গভর্নমেন্ট থাকা অবস্থায় একটা আবাসিক হলে থাকতাম। তো সেখান থেকে আমার যেটা পরিচালনা, আমি লাস্টলি নিজেও খুবই হতাশ ছিলাম এই পার্টি নিয়ে। খুবই হতাশ ছিলাম। মানে অকল্পনীয় হতাশ ছিলাম। কি জন্য হতাশ ছিলাম? যে গজিয়ে ওঠা গুপ্তগুলো আমি দেখতে পারছিলাম।
কিন্তু আমি অভিযোগ করলেও কারো কর্ণপাত করার সুযোগ ছিল না। সবচেয়ে আওয়ামী লীগের বড় ব্যাপার ছিল আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গিয়েছিল এবং আওয়ামী লীগ কিছু প্রশাসনিক কর্মকর্তা, অ্যাডমিনিস্ট্রেশন, ধরেন গোয়েন্দা সংস্থার উপর নির্ভর হয়ে গেছিল। আওয়ামী লীগের একদম হেড পর্যায় থেকে শুরু করে একদম লো পর্যায় থেকে পর্যন্ত। আওয়ামী লীগের যে জনপ্রিয়তা কম ছিল, আওয়ামী লীগের যে মাঠে ছিল না, কর্মী ছিল না, তা কিন্তু নয়। আওয়ামী লীগের সবচেয়ে পরাজয় ছিল এখানে এবং এই গুপ্ত সংগঠনগুলো এমন একটা পরিস্থিতি, এমনভাবে মিমস তৈরি করে, এমনভাবে একটা তরুণ প্রজন্মের ভিতরে এমন একটা ভাইব আস্তে আস্তে তৈরি করতেছিল যে এটা টোটালি একটা ফানি। আওয়ামী লীগ যাই করতো ফানি তৈরি করে দিত, ফানি মুড তৈরি করে দিত। আওয়ামী লীগের কোনো গুরুত্ব থাকতো না, কোনো অ্যাচিভমেন্ট থাকতো না। যে কোনো একটা উন্নয়ন করলে ওটাতে বিভিন্ন বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন আপনার ইনফ্লুয়েন্সাররা ওইটাকে এমনভাবে প্রচার করতো যেটা দুর্নীতির মহারাজা, দুর্নীতির মহা জায়গা। দুর্নীতি করে এটা আসলে দুর্নীতি করার জন্যই উন্নয়ন। উন্নয়নটাকে কনভার্ট করার জন্য তারা এভাবে প্রচার করত। আওয়ামী লীগের এইদিকে মন ছিল না এবং আওয়ামী লীগ সবচেয়ে, আমি বিশ্বাস করি আওয়ামী লীগ সবচেয়ে ভুল করেছিল আওয়ামী লীগ তরুণ প্রজন্মের দিকে ফোকাস না দিয়ে। কারণ আল্টিমেটলি পরে আওয়ামী লীগ তরুণ প্রজন্মের ফোকাস দেয়নি। কারণ আপনি যতই বলেন যে মাশরাফি বিন মুর্তজা বা সাকিব আল হাসান বা তন্ময়কে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে, কিন্তু আওয়ামী লীগ আরো ইয়ং প্রজন্মের কিছু কোয়ালিফাই ভালো যারা দেশ নিয়ে চিন্তা করতে পারে নতুন করে তুলে নিয়ে আওয়ামী লীগ একটা পর্যায়ে দাঁড় করালে এগুলা এই তরুণ প্রজন্মকে নিয়ন্ত্রণ করা বা এই তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে পারত। এবং সবচেয়ে বড় এইগুলা ছড়িয়ে পড়েছে ক্যাম্পাস গুলা থেকে, আমি বিশ্বাস করি। কারণ মূল দেখবেন নেতৃত্ব, মূল একটা প্রভাবিত জিনিস ছড়িয়ে পড়ে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি গুলার ক্যাম্পাস থেকে। এবং আওয়ামী লীগ লাস্টলি একটা ছেলে, আপনি বিশ্বাস করবেন না, ধরেন ছাত্রলীগের আমি ৫ জন সেন্ট্রাল নেতারে চিনি যারা পদবীধারী, তারা বিসিএস এ নিজের যোগ্যতায় পাস করছে। নিজের যোগ্যতায় পাস করছে, তাদের যথেষ্ট পরিমাণে ভাইবা দেওয়ার মতো ইয়া আছে। তারা যদি মানে শুধুমাত্র একটু মানে কোনমতে একটু সুপারিশও চায় যে আমার এলাকার এমপি আমাকে একটু মানে শুধু একটা লেটার দিক যে ছেলেটা ভালো, চারিত্রিক সুপারিশ ধরেন, সেটিও আওয়ামী লীগের নেতারা দিতেন না। এবং এটি বলা আমি আজকে বাধ্য হচ্ছি বলতে, ২-১ জন, বেশি না, ২-১ জন আওয়ামী লীগ নেতা ছিলেন যারা ধরেন টাকার বিনিময়ে ওই ছেলেটিকে না দিয়ে একটি শিবিরের কর্মী বা উনার পরিচিত আত্মীয়স্বজনের ভেতরে পড়ে শিবিরের কর্মী যে ২০ লাখ টাকা দিতে পারছে তার চাকরিটা দিয়ে দিছে। যার কারণে অ্যাডমিনিস্ট্রেশনে আপনি দেখবেন বড়, বড় পর্যায়ে এখন যারা কথা বলে অ্যাডমিনিস্ট্রেশনে বড়, বড় পর্যায়ে আছে। এই শিবির, জামাত এরা দিয়ে ভরা। যারা দেখবেন বিন্দু পরিমাণে কোনো নলেজ নাই, বিন্দু পরিমাণে কোনো অভিজ্ঞতা নাই, তারা চাকরিতে বসে আছে। আর এখন তো ধরেন আপনার পড়াশোনা করতে হয় না। এখন শুধু সার্টিফিকেট থাকলেই চাকরি হয়। এখন তো আরো ইজি। আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং আপনি ভালো করেই জানেন যে আমার মানে আওয়ামী লীগের মানে কেন্দ্রীয়ভাবে আমার একটা ভালো মানে আমার পারিবারিকভাবে একটা ভালো আ মানে কমিউনিকেশন বা একটা ছিল। কিন্তু আমি সেখান থেকেও বলতে পারি যে ওই সুযোগও ছিল না। কারো কিছু করার ওই সুযোগও ছিল না। মানে টোটালি আওয়ামী লীগের ভেতরেই আওয়ামী লীগ একটু কুক্ষিগত জায়গা হয়ে গেছিল বলে আমার মনে মানে হয়েছিল। ওই আওয়ামী লীগ নেতাটা দলের নেতার কাছ থেকে টাকা নিতে পারবে না, চাইতে পারবে না, ওকে চাকরিও দেয় নাই। তার থেকে জি, টাকা নিয়ে জি, তাকে চাকরি দিয়েছে। এর জন্য আজকে প্রশাসন আওয়ামী লীগের পরে প্রশাসন। আর ইয়েস, নতুন কিছু ভাবতে হয় নাই। নো, ওরা নো, আওয়ামী লীগ সেজে প্রশাসনে ছিল, কিন্তু এরা আওয়ামী লীগের ছিল না। না। এবং আওয়ামী লীগের আমি লাস্টলি শেষ করে আমাকে বলতে বাধ্য হচ্ছে। আওয়ামী লীগের হয়ে যুদ্ধ করছে কিন্তু তরুণরাই। আপনি তরুণ প্রজন্মকে যাই বলেন কিন্তু তরুণরাই যুদ্ধ করছে। আপনি যদি আজকে হিসাব করেন আওয়ামী লীগের টোটাল যদি ২৫০০ মারা যায়, ২০০০ ছাত্রলীগের নেতা মারা গেছে, কর্মী মারা গেছে। ৫০০ জন আওয়ামী লীগের অন্য নেতা যাদের বিভিন্ন এলাকায় অন্তকন্দল বিভিন্ন কারণে তারা মারা গেছে। কিন্তু যুদ্ধটা কিন্তু যে একটা ছাত্রলীগের ছেলে যার ধরেন কিচ্ছু করতে পারে নাই। কোন সুযোগ সুবিধা পায় নাই। বিন্দু পরিমাণে একটু পরিচয়টাও পায় নাই। সারাদিন পরিশ্রম করছে, একটু পরিচয় পায় নাই। অন্য কিছু মানে পরিচয় অন্য কেউ ছিনায় নিছে। বাপের পরিচয় দিয়ে, দাদার পরিচয় দিয়ে। মেইন তো যুদ্ধ ওই জায়গায়। তাহলে নতুনত্ব করে একটা ছেলে যে অন্য একটা ফ্যামিলির বাইরের ছেলে যে কনফ্লিক্ট করে একটা গণতান্ত্রিকভাবে একটা প্রতিযোগিতা করে যে এগিয়ে যাবে, এই সংগঠনে আসবে, সেই সুযোগটা আওয়ামী লীগ রোধ করে দিয়েছিল। আমার মনে হয়। যার কারণে ওই বিস্তৃতিটা কম হয়েছিল। এবং যারা এখন লড়াই যে করছে আপনি বিশ্বাস করেন এরা এত অসহায়, আমি যখন কথা বলি আমার নিজের কান্না পায়। মানে এরা অত অসহায়, মানে বাসায় যাওয়ার উপায় নাই, অ্যারেস্ট হবে। বাবা-মা মানে হতাশ, বাবা-মা বয়স হয়ে গেছে ২৫, ২৬, ৩০।
বাবা-মা হতাশ, কিছু করতে পারে না, বিয়ে করার মতো সুযোগ নাই। ঢাকায় থাকে, পালায় থাকে, বাসা ভাড়া দিতে পারে না। সকালবেলা হলে খাবে কি সেই চিন্তা নাই। কখন কে বাইরে থেকে ধরে মারবে, ধরে আবার প্রশাসনে দিবে, জামিন করার মতো সুযোগ নাই। এবং হাজার নেতাকর্মী আ হাজতে আছে, কেউ খবর নেওয়ার মতো লোক নাই, কেউ জামিন করার মতো লোক নাই। পরিবারগুলার কান্নার যে রিক্সা চালায়, যে আওয়ামী লীগে বিশ্বাস করে, তার ছেলে হাজতে, আপনার তার খবর নিবে কে? উপায় তো নাই। এবং এই পরিমাণে বেশি। আওয়ামী লীগের কোনো বড় নেতা কর্মী বা কারো পরিবার, ধরেন আপনি কোনো এমপির ছেলেকে দেখবেন না যে রাস্তায় গিয়ে মিছিল করতে। কোনো উপজেলা চেয়ারম্যানের ছেলের দেখবেন না রাস্তায় গিয়ে মিছিল করতে। তারা অনেক ভালো আছে, তারা বিদেশে আছে, তাদের সন্তানরা ভালো আছে, ঠিক আছে? কিন্তু আপনি দেখবেন যে আমি তো লাস্ট আ আমি সেপ্টেম্বর মাস পর্যন্ত গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত আমি দেশে থাকছি। আমি বাধ্য হয়ে, আমি বিশ্বাস করেন কেউ বলতে পারবে না যে আমি কাউকে একটা গালি পর্যন্ত দিয়েছি। কাউকে বাংলাদেশের। যতই বিরোধী মত হোক। কিন্তু বাধ্য হয়ে আমাকে কুমিল্লাতে থাকতে হইছে, কুমিল্লার ৩-৪ টা জায়গায় থাকতে হইছে, চিটাগাং এ থাকতে হইছে, আমি ঢাকায় থাকতে পারি নাই বা বাসায় তো যাওয়ার প্রশ্নই সুযোগই নাই। তো এইসব ব্যাপার নিয়ে আমারই যদি এই অবস্থা, আমার পরিবার হয়তো ভালো, আমার সলভেন্সি আছে বা আমাকে টিকায় রাখার মতো, তারপরে আমি কোনো একটা ওয়েতে এখানে পড়াশোনার জন্য একটা ভালো সুযোগ পেয়েছি, আমি এখানে চলে এসেছি। কিন্তু যারা এখনো ধরেন যে যারা অন্য কারণে শুধুমাত্র নেতৃত্ব না দেওয়ার কারণে যারা এখানে ধরেন যে এই যে আছে, যাদের খোঁজটা পর্যন্ত নেয় না। যাদের জন্য জীবন যৌবন দিয়ে দিয়েছে, যেসব ছোট ভাইদের খোঁজটা পর্যন্ত নেয় না। তারা আসলে বিশাল অন্যায় করছে। এবং আওয়ামী লীগের আমি একটা জিনিস বলতে চাই লাস্টলি আপনাকে, যেহেতু আ সবচেয়ে বড় ব্যাপার হলো গত পরশুদিন একটা ছেলে, সৌদি আরবে থাকে একটা ছেলে, জুলকারনাইম সায়ের, তারে নিয়ে একটা পোস্ট করেছিল। আপনি দেখেছেন কিনা আমি জানি না Facebook এ। ওই ছেলেটাকে কয়েকজন মিলে আ সৌদি আরবে গিয়ে মারছে। মানে বিএনপি পন্থী কয়েকজন মিলে। সৌদি আরব থেকে পোস্ট দেওয়ার জন্য। পরে আমি বিভিন্নভাবে ট্রাই করছি ওই ছেলেটারে যোগাযোগ করায় দিতে, এবং কি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির আমি ফোন দিছি যোগাযোগ করায় দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত তারা এতটাই ব্যস্ত এখনো, আমি জানি না ওই ছেলেটার সঙ্গে যোগাযোগ করার এখনো সুযোগ হয় নাই। এবং আ আওয়ামী লীগের অ্যাক্টিভিজম করে এমন মিনিমাম ৪০ থেকে ৫০ জন, যারা খুব ভালো পাবলিসিটি যাদের অনলাইন সোশ্যাল মিডিয়ায়। এদের হয়ে আমি কথা বলি ওখানে মাঝে মধ্যে। এদের সঙ্গে বিন্দু পরিমাত্রে একজন লোক এদের সঙ্গে যোগাযোগ করে না। শুধু মানসিকভাবে যে সাহস দিবে যে, তুমি করো, আছি, তোমার ব্যাপারগুলা দেখব। তোমার ব্যাপারগুলা নলেজে আছে। তাইলে তো ওই ছেলেটারও সাহস পাবে। অ্যাক্টিভিজম করবে। যখন ৫০ টা ছেলে একসঙ্গে অ্যাক্টিভিজম করবে, তখন বাংলাদেশে ওইটা ছড়ায় দেওয়া কোনো বিষয়ই না, ওই জিনিসটা। আওয়ামী লীগের এই ব্যাপারে কোনো, আমি বলতেছি আপনার, এখনো একটু সিঙ্গেল পরিমাণে কোনো প্রিপারেশন নাই। আওয়ামী লীগ চিন্তা করে যুদ্ধ করবে, কিন্তু সিঙ্গেল পরিমাণে কোনো প্রিপারেশন নাই। আওয়ামী লীগের কোনো অর্গানাইজ নাই এখনো, ঠিক আছে? আর এগুলা না করতে পারলে আওয়ামী লীগের যুদ্ধ যতই জনপ্রিয়তা থাক, রাজনৈতিক যুদ্ধে, রাজপথের যুদ্ধে অনেক কঠিন হবে আমি বিশ্বাস করি। কারণ মানুষ এখন অনলাইনেই, আমি বিশ্বাস করি ভাই, অনলাইনেই মানুষ এখন বেশি দেখে। পেপার পত্রিকা মানুষ পড়ে না। বাংলার মানুষ Facebook চালায়। বাংলাদেশ যেটা খায় বাঙালি। আপনার ওখানে প্রতিবাদ করতে হবে। YouTube দেখে YouTube এ প্রতিবাদ করতে হবে। মানুষকে সত্যটা উন্মোচন করতে হবে। মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষ যখন আপনার সঙ্গে একমত হবে, তখন মানুষ আপনার সঙ্গে যুদ্ধ যাবে। এর আগে না। তো আওয়ামী লীগের এই বিষয়ে আমি খুবই মানে খুবই কষ্ট পেয়েছি গত কয়েকদিন ধরে। আওয়ামী লীগের এই বিষয়ে বিন্দু পরিমাণে আমার মনে হয়েছে কোনো প্রস্তুতি নাই। এবং জামাত, শিবির, মানে এদের যদি আপনি প্রস্তুতি দেখেন এই ব্যাপারে, মানে আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে ডেকোরেট করা এদের। একটা ভুল জিনিসও এমনভাবে খাওয়াই দিচ্ছে জাতিরে। মিথ্যা জিনিস এমনভাবে খাওয়াই দিচ্ছে, আপনি কল্পনা করতে পারবেন না। যে মিথ্যাটাই সত্যি হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। আপনার কথার প্রতিফলন দেন, আপনি দেখছেন ৭০% এর বেশি লোক এখন আওয়ামী লীগ সমর্থক। কিন্তু হ্যাঁ। এই যে ৭০% আজকে মাঠে নাই, কারণ হয়তো এইগুলার কারণে। জি, অবশ্যই, অবশ্যই। তাহলে আওয়ামী আওয়ামী লীগ লীগকে এই ৭০% টা ক্যাচ করবে কিভাবে আওয়ামী লীগ? আওয়ামী লীগকে সুসংগঠিত হতে হবে। আওয়ামী লীগের শুধু আওয়ামী লীগ যা আছে, আওয়ামী লীগ লাস্টলি আমার মনে হয় আওয়ামী লীগ প্রশাসনের উপর নির্ভর থাকার কারণে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে একটু, অনেক নেতাকর্মীরা ফাইন্যান্স ভাবে অনেক দলটা প্রশাসনে ঢুকে পড়েছিল। হ্যাঁ, এবং অনেক নেতাদের অনেক সলভেন্স হয়ে গেছিল। যার কারণে ওনাদের জীবনে অনেক আরাম-আয়েশের জীবনযাপন চলে এসেছিল। তো এখন ওনারা এখন সেইভাবেই আছে। ওনারা চিন্তা করতেছে আগের চিন্তা করে, আগে যেভাবে ওনারা টিকে ছিল ওভাবেই করবে হয়তো সময় আসলে এভাবে। কিন্তু যারা বঙ্গবন্ধুর
সহ্য করতে না পারে, আমার মতো তরুণ আওয়ামী লীগের যারা আছে, যারা যুদ্ধের জন্য প্রস্তুত, যারা দেশে থেকে লড়াই করে যাচ্ছে, তারা জানেও না যে এখন সন্ধ্যা, বাংলাদেশে রাত, সকাল হলে কি খাবে? ভাত খাবে না ডাল খাবে না ভাত খাওয়ার অবস্থা নাই। তারা যে সারারাত ঘুমাতে পারে না বঙ্গবন্ধুর অপমান দেখে। সত্যি কান্না করে। আপনি বিশ্বাস করেন না, হাজার, হাজার, লাখ, লাখ কান্না পর্যন্ত করে বঙ্গবন্ধুর এই অপমান দেখে। তারা তারা যুদ্ধের ডাকের জন্য অপেক্ষায়। কিন্তু একজন নেতৃত্ব দেওয়ার মতো, কথা বলার মতো, এই বিষয়ে সময় দেওয়ার মতো নাই। সময় দেওয়ার মতো লোক নাই। এই আমার খুব কষ্ট লাগে। আমিও মাঝে মধ্যে বঙ্গবন্ধুর এই অপমান দেখে, দেশের অবস্থা দেখে আমার কান্না আসে। কিন্তু বাধ্য হয়ে আমার দেশের জন্য, আমার পার্টির জন্য আমাকে করতে হলে আমার পড়াশোনাটা রাখতে হবে। আমার সবকিছুই করতে হবে। তারপরে আমি আমার পার্টির জন্য, আমার দেশের জন্য আমি দাঁড়াতে পারবো। আমি বিশ্বাস করি তাই হয়তো আমি সব মিলাই চেষ্টা করে যাচ্ছি আরকি। আপনি কি মনে করেন? আপনার আওয়ামী লীগের ভবিষ্যতে কি করতে হবে? এই ধরনের আন্দোলন না অন্য কিছু? আওয়ামী লীগের আওয়ামী লীগ একটা নৈতিক মানে আওয়ামী লীগের একটা যে পতন ছিল, কিছুটা হলেও আপনার নীতিগত পতন ছিল। আমাকে এটা স্বীকার করতেই হবে। নীতিগত পতন বলতে আওয়ামী লীগের সত্যতা থাক বা না থাক দুর্নীতির ব্যাপারে। কিন্তু বাংলার মানুষকে এমনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল যে আওয়ামী লীগের মন্ত্রীরা একটা দুর্নীতির আখড়া। মানে এমনভাবে প্রতিস্থাপন করে দেওয়া হয়েছিল। সেখান থেকে আওয়ামী লীগ অলরেডি বের হয়ে আসছে। আওয়ামী লীগ নিজেরা প্রমাণ করতে পারছে। এবং আল্টিমেটলি এই এই দলটা শুধুমাত্র শেখ হাসিনার জন্য টিকে আছে। এবং শেখ হাসিনার কথাগুলা মিলে গেছে। শেখ হাসিনা কোন মিথ্যা কথা বলে নাই ওই সময়ে। শেখ হাসিনার কথা সব হুবাহু মিলে গেছে। এইজন্যই আওয়ামী লীগের মানুষ এই দলে বা স্বাধীনতার পক্ষের মানুষ সুসংগঠিত। এখনো শেখ হাসিনা আছে জন্য আওয়ামী লীগ এভাবে আশা, বুক ভরসা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা লড়াই করে যাচ্ছে। কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে আমি বার্তা দিতে চাই, আওয়ামী লীগের যারা রাজনীতিটা করেন, যেমন ধরেন আমি সাদ্দাম ইনান ভাইরেও বলতে চাই এবং আরো যারা আছেন তাদেরকেও আমি বলতে চাই, আল্লাহর হস্তে আপনারা সুসংগঠিত করেন, যোগাযোগ করেন, কথা বলেন ছোট ভাইদের সঙ্গে। কিছু না করতে পারেন সমস্যা নাই। শুধু ফোনটা ধরেন, পরিচয়টা নেন ও বলুক, আপনি শুধু শুনেন। তাইলেও জানবে যে আমি করতেছি, আমার জানছে। মানুষ আশা নিয়েই করে, আশা ছাড়া কেউ কিছু করে না। তো আল্টিমেটলি সংগঠনটা করেন। মানে সংগঠনটা নিয়ে চিন্তা করেন। আমি দেখছি এরা মানে মানে প্রিপারেশন আমার চোখে পড়ে না আরকি এদের কার্যক্রম। এবং যারা করার মতো, যদি না করেন ছেড়ে দেন, যারা করার মতো আছে তাদেরকে নেন। আমি ছাত্রলীগের কয়েকজন ভাইরে চিনি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট সেক্রেটারি সাংগঠনিক ছিল, এখনো দেশে টিকে আছে। যারা লড়াই করে যাচ্ছে, মিছিল করাইতেছে, লড়াই করে যাচ্ছে এবং তারা খুব ভালো চিন্তায় সবার সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে হাইডলি। তো এদেরকে দরকার হলে নেতৃত্বে নিয়ে আসেন। এরা করুক। যারা রিস্ক নিতে পারবে তারা করুক। এখন আর সময় নাই। এখন একটু ক্রিয়েটিভ চিন্তা করতে হবে। ১.৫ বছর শেষ। আর কত? আস্তে, আস্তে অগ্রসর হতে হবে, উন্নতি হইতে হবে। যদি এক জায়গায় যদি আবদ্ধ হয়ে থাকি তাইলে তো হবে না। পড়াশোনা শেষ হলে আমরাও ফেরত যাবো যত দ্রুত সম্ভব। আমার পড়াশোনা শেষ হলে আমার আমার ফ্যামিলি থেকে বলা আছে ফেরত যাবো। আমি রাজনীতি করি, জেল-জুলুম আমার জন্যই। বঙ্গবন্ধু ১৭ বছর জেল খাটছে আমার আমার জন্য তো জেল। আমি তো ১৭ মাস আমি তো ১৭ মাস তো আমার খাটা উচিত জেল। তো রাজনীতির লড়াই তো এটা না। রাজনীতির লড়াই মানেই এটা। তো আমি সেখান থেকে বলব যে ইনশাআল্লাহ আওয়ামী লীগরে সুসংগঠিত করতে হলে আ বা সবাইকেই দায়িত্ব নিতে হবে। সবাইকে সবার জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। নিউ জেনারেশনের প্রতি সমবয়সীদের প্রতি, জুনিয়রদের প্রতি কি আহ্বান? আমি আমার সমবয়স জুনিয়র বলতে আগে আমি আমার মতাদর্শের যে মিল সপক্ষের ভাই আমার যারা আছে, যারা বিশ্বাস করেন আমার চেতনার সঙ্গে যাদের চেতনা মিল পড়ে, আমি শুধু তাদেরকে বলতে চাই, আপনারা ধৈর্যহারা হবেন না, হতাশ হবেন না, শক্তি নিয়ে দাঁড়ান। আমরা বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষের শক্তি। শেখ হাসিনা এখনো বেঁচে আছে। আওয়ামী লীগের অকট্ট দলিল শেখ হাসিনা। বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আমাদের যে আশার বাতিঘর সে এখনো বেঁচে আছে। আমরা তাকে নিয়ে সামনে লড়াই করব এবং লড়াইয়ের জন্য সবাই মনস্তাত্ত্বিকভাবে, শারীরিকভাবে, সকলভাবে প্রস্তুতি নেন, শক্তি সঞ্চয় করুন, টিকে থাকুন। ডাল, ভাত যা খেয়ে হোক টিকে থাকুন। সময় আমাদের ঘুরবে, সময় আমাদের আসবে। এবং আপনাদের যে সবচেয়ে বড় একটা ক্ষোভ আছে আওয়ামী লীগের কিছু নেতাদের উপর, তাদেরকেও
এখন তাদেরকে চিন্তা না করে আমরা নতুন তরুণ প্রজন্ম আমরা নতুন করে নেতৃত্ব দিব এই দলের। আমরা হাল ধরব। আমরা এই দলকে নিয়ে এগিয়ে যাব এবং আমরা প্রকৃত যে বঙ্গবন্ধুর সংগঠন ছিল আওয়ামী লীগ, সেই সংগঠন হিসেবে আমরা বাংলার মানুষে রূপ দিব। বাংলার মানুষ ঝাঁপিয়ে কৃষক, শ্রমিক যারা সাধারণ মানুষ, যে লোকটি রিক্সা চালানো শেষ করে এসে গ্রামে বসে চায়ের দোকানে চা খায়, আমরা তাদের নেতা হব। আমরা নেতা হব যে লোকটি খেজুরের রস পাড়ে, যে লোকটি খেজুরের রস বানায়, আমরা সেই টাইপের লোকের নেতা হব। আমরা একদম জনপদ বঙ্গবন্ধু যেমন একদম মাটির মানুষের নেতা ছিল, আমরা তেমনি বাংলার জনপদের গ্রামের মাটির মানুষের নেতা হব। বাউলের নেতা হব, আমরা কৃষকের নেতা হব, আমরা শ্রমিকের নেতা হব। ইনশাল্লাহ আমরা এদেশের নেতৃত্ব দিব। তো আমি আপনাদের প্রতি আহ্বান থাকবে, শুধু টিকে থাকুন, শক্তি সঞ্চয় করুন, ধৈর্য ধরুন। সময় আসবে, খুব তাড়াতাড়ি যুদ্ধের ডাক আসবে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি হন। আমার বার্তা থাকবে এটি। যুদ্ধের ডাকটা কে দিবে? আমি আসলে আগে বিশ্বাস করতাম হয়তো যুদ্ধের ডাক দেওয়ার জন্য এগুলা নিয়ে বাংলাদেশের সিনিয়র আওয়ামী লীগের নেতাদের অনেক প্রিপারেশন আছে। কিন্তু আমি এখন জানি না আসলে কতদূর প্রিপারেশন আছে। কিন্তু এই স্বাধীনতার সপক্ষের শক্তি যুদ্ধের ডাক দিবে বাংলাদেশ ছাত্রলীগের যারা তরুণ প্রজন্ম, যারা ধারণ করে, একদম কর্মী, কোনো নেতা না। কর্মী থেকে ডাক আসবে এবং ডাক যখন আসবে আপনি বিশ্বাস করেন হাজার, হাজার, লাখ, লাখ কর্মী ঘর ছাড়া। লাখ, লাখ ছাত্রলীগের কর্মী ঘর ছাড়া। এমন কোনো গ্রাম নাই বাংলাদেশের। এমন কোনো গ্রাম নাই যে গ্রাম থেকে ৩ জন বা ৪ জন ঢাকা শহরে থাকে না আওয়ামী লীগের বা ছাত্রলীগের কর্মী। এমন কোনো গ্রাম নাই, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। তো বাংলাদেশের ৮০,০০০ এর উপরে গ্রাম আছে আমার জানা মতে। তা ৮০,০০০ এর উপরে গ্রাম থাকলে বাংলাদেশে যদি ৩ জন করে বের হয়, তাহলে বাংলাদেশে তো এমনি ২.৫ লাখ থেকে ৩ লাখ আপনার কর্মী আ সরাসরি মামলায়। তো আপনি আমারে মামলা দিবেন, আমার গ্রামের লোক কি আপনার পক্ষে যাবে? আমার পাড়ার লোক কি পক্ষে যাবে? আমার আত্মীয়স্বজন কি পক্ষে যাবে? তো এই ২৫০ লোকের যে আমি একটা ছোট্ট প্রেসক্রিপশন আপনাকে দিলাম, এই ২.৫ লাখ থেকে ৩ লাখ। এই ৩ লাখের সঙ্গে সরাসরি যুদ্ধে যাবে আরো ১০ লাখ করে। তাহলে ৩০ লাখ লোক রেডি শুধু ডিরেক্ট যুদ্ধে নামার জন্য। শুধু সময়ের অপেক্ষা, আস্থার অপেক্ষা এবং সঠিক নেতৃত্বের অপেক্ষা। যে নেতৃত্ব বঙ্গবন্ধু যেমন নেতৃত্ব দিয়ে একটি আন্দোলনকে, একটি যুদ্ধকে, মুক্তিযুদ্ধকে সফল করেছিল, তেমনি আমাদের একটা নেতৃত্বের এখন খুব প্রয়োজন। এবং আমাদের সবচেয়ে আশার বাতিঘর শেখ হাসিনা এখনো বেঁচে আছে। শেখ হাসিনা এখনো সুস্থ আছে। সে কথা বলতে পারছে। আল্লাহ তাকে সুস্থ রাখছেন। আমরাও দোয়া করি আল্লাহ তাকে আরো দীর্ঘজীবী করুক, সুস্থ রাখুক এবং এই বাংলার মাটিতে বিচার না, এই রাজাকারদের যারা মুক্তিযুদ্ধের অস্বীকার করে, তাদের বিচার হওয়া না পর্যন্ত যেন আল্লাহ তাকে কোনোভাবেই মৃত্যু না দেয়। আমি এটি তাকে প্রাণ ভরে দোয়া করি এবং আমার দরকার হলে আমার কিছু হায়াত যেন আল্লাহ যেন তাকে যোগ করে দেয়। ফারাজি, আমরা শেষ করতে চাইছিলাম কিন্তু জি। আপনার প্রতি এত প্রশ্ন এসেছে, কিছু কিছু নিতেই হয় সেটা। যেমন জি। একজন জানতে চান আপনার কাছে, হাসনাত, সার্জিস, ফুয়াদ, হাদি, এদের কি আপনার সাইকো মনে হয়? এরা কথা বলার সময় এমন ভাবে কথা বলে কেন? তারা কি মানসিক বিকৃত বা মানসিক অসুস্থ? আসলে এদেরকে যে প্রেসক্রিপশনে দাঁড় করানো হয়েছে, এদের আসলে উপায় নাই। এরা যদি এভাবে কথা না বলে এদের উপায় নাই। এখন এরা পড়ে গেছে জীবন মরণ নিয়ে। এরা meticulously বাংলাদেশে ১৫০০ ১০০০ এর মতো হত্যাকাণ্ড করেছে এরা। এরা বাংলাদেশের এবং তার ৫ তারিখের পরে এরা ৩,০০০ ৪,০০০ এর যে মবক্রেসি করে যে ৩-৪ হাজার মানুষ মারা গেছে, এর নেতৃত্ব দিয়েছে এরা। তো বাংলাদেশের প্রশাসনের কথা বাদ দিলাম। বাংলাদেশের ন্যায় বিচার কোন কথা বাদ দিলাম। তো এই যাদেরকে মবক্রেসি করে মারা হইছে, এই যে হাসনাত যে এমনি আঙুল দিয়ে বলে মব মারানি, ঠিক আছে? এই যে যাদের মব করে মারা হইছে, তার সন্তান ছাড়বে? তার ভাই ছাড়বে? তার বাবা ছাড়বে? তার খালাতো ভাই ছাড়বে? ছাড়বে না তো। তার হাসনাতের না, হাসনাতের পরিবারের যে আছে, হাসনাতের গোষ্ঠীর যে আছে তাদের তো ছাড়বে না। আমাকে তো কিছু করতে হবে না। আমি ওর জন্য কিছু করব না। কিন্তু তাদের জন্যই ওই যে হিন্দু একটা যে লোক রে, হিন্দু ২ পাল, ওই যে আপনার দক্ষিণবঙ্গের যে হিন্দু ২ জনরে মবকেসি করে শুধু মেরে ফেলা হলো। তার ছেলে এখন মুচির কাজ করে। ওই ছেলে কি আপনি ভাবছেন ও ছাড়বে? ওর বাবার প্রতিশোধ নিবে না? তো আসলে ওদের তো উপায় নাই। ওরা বিকৃত হবে, এটাই স্বাভাবিক। ওদের এভাবে যতদিন বাংলাদেশে থাকতে পারবে এটাই ওদের বোনাস। ওরা যতদিন বেঁচে থাকতে পারবে এটাই ওদের বোনাস। এইজন্যই ওরা বিকৃত করে কোনোভাবে চায় না যে আওয়ামী লীগের একটু ফরমেট এখানে দাঁড় হোক। কারণ ওরা জানে আওয়ামী লীগ যখন ঝড় আসা শুরু করবে,
আওয়ামী লীগ যখন দাঁড় হয়ে যাবে একবার, আওয়ামী লীগের মিছিল এত গ্রাম থেকে আসবে, এত কর্নার থেকে আসবে, ৫ জন, ১০ জন, ৫০০ জন, ৫,০০০ জনের যে মিছিলগুলা আসবে, এই মিছিলগুলা যখন সংগঠিত হবে, তখন ওই ঢাকায় আপনি এই যে এখন এত বড়, বড় নেতা দেখেন না? এই নেতাদের আপনি কোন জায়গায় খুঁজে পাবেন না। আপনি কোন বিল্ডিং এও খুঁজে পাবেন না। এটি সময়ের ব্যাপার মাত্র। এত লাখ, লাখ কর্মী, তারা লাখ, অনেক লাখ চেষ্টা করে তাদের একটা দল দাঁড় করাতে পারছে না। কিন্তু আওয়ামী লীগের তো দাঁড় করানোর বিষয় না। আওয়ামী লীগের দলটা কিন্তু তৈরি করা দল এটা। হ্যাঁ, আপনি আপনি প্রত্যেকটা বাংলাদেশের এমন কোন ঘর নাই যে ঘরে আওয়ামী লীগ নাই। বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে আওয়ামী লীগের আধিপত্য নাই। তো বাংলাদেশের এমন কোন পাড়া নাই যে পাড়ায় আওয়ামী লীগ নাই। তো আপনি আমার গ্রামে, আমার গ্রামে ধরেন আমার মানে যে গ্রাম আছে, নিজস্ব যে গ্রাম আছে, গ্রামগুলা বাংলাদেশের সমাজ ব্যবস্থাটা ২ ভাগে ভাগ। একটা হলো একটা গ্রামের ধরেন একটা সমাজ ব্যবস্থা, একটা গ্রামে ২ টা গোষ্ঠী থাকে। নরমালি তো এগুলাই দেখে আসছি। ২ গোষ্ঠীর অনেক ফাইটিং থাকে। বড় ২ গোষ্ঠী নেতৃত্ব দেয় ২ টা গ্রুপের। বাংলাদেশ বেশিরভাগই তো এরকম ভাবে তৈরি। তো সেখান থেকে একটা দেখা যায় ২ গোষ্ঠী আওয়ামী লীগ বা ১ গোষ্ঠী আওয়ামী লীগ, আরেক গোষ্ঠী বিএনপি বা জামাত এই মাইন্ডেড। জামাত তো নাই ২-১ জন একটু নরমাল লোক যারা গরিব মানুষের ছেলে যাদেরকে মোটিভেট করতে পারছে জামাত, তারা জামাত করে ২-৪ জন। বাট বিএনপি বা আওয়ামী লীগ এই মাইন্ডেড এরই ২ গ্রুপ থাকে প্রত্যেকটা গ্রামে। তো আপনি ভাবছেন কেমনে, আপনি ভাবেন কেমনে যে আমার সন্তান বেড়ে উঠছে, জন্ম হইছে, আমি একটা চেতনায় বিশ্বাস করি, আমার সন্তান অন্য চেতনায় যাবে। হ্যাঁ, সেটা ১ লাখে ১০০ হতে পারে। কিন্তু কখনোই ১ লাখে ১ লাখ না। এবং আপনি দেখবেন যে এই যে গ্রামের যে আপনি আমার প্রতি এই যে অন্যায়, অবিচার যে অত্যাচার করছে, সর্বকালের শ্রেষ্ঠ যে পাকিস্তানি টাইপের অত্যাচার যে ইউনূস গভর্নমেন্ট করছে, এর জন্য তো হিসাব তো দিতে হবে আপনার ইউনূস গভর্নমেন্টকে। কারণ এই যে পাপের ফল যে বাংলার মানুষ সবসময় sympathy তে বিশ্বাস করে। আমাকে আপনারা দেশ ছাড়া করেন, আমাকে আপনারা মামলা দেন, আমাকে বাড়ি ছাড়া করেন, ২ বছর আমি বাড়ি যাইতে পারি না। এই করেন। আমার গ্রামের মানুষ কষ্ট পায় না। আমার গ্রামের মানুষ তো আমাকে ভালোবাসে, ভালো মানুষ বলে জানে। আওয়ামী লীগের তো শত, শত লাখ, লাখ কর্মী আছে ভালো মানুষ। যারা মানুষের পাশে থাকছে সবসময়, মানুষের ভালোবাসছে। তো ওই গ্রামের মানুষ তো সব ওর কথা শুনে। তো আমি যখন যুদ্ধে নামবো ও তো আমার সাথে ৫০০ লোক নিয়ে নামবে। লাঠি নিয়ে নামবে তো যুদ্ধে। রেডি হয়ে আছে। খালি সময়ের ব্যাপার। এটা তো সিউর খালি সময়ের ব্যাপার। বাংলাদেশে তো আপনি প্রত্যেকটা গ্রাম কমিটি আছে আওয়ামী লীগের। তো ৮০,০০০ বা ৯০,০০০ যদি গ্রাম কমিটি থাকে, গ্রাম কমিটি ৭১ বিশিষ্ট গ্রাম কমিটি। শুধু আওয়ামী লীগের। প্রত্যেকটা সংগঠন আছে। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং ৪ টা স্বেচ্ছাসেবক লীগ। ৪ টা সংগঠনের গ্রাম কমিটি ফুল বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে। তো এই ৭১ জনের ভিতর ১০ জনও যদি যুদ্ধে আসে, তাইলে ওরা ওই সেই কাউন্ট কি করতে পারবে? ছাত্রলীগের যদি ১০ জন করে আসে, ছাত্রলীগের তো ১০ লাখ রিজার্ভ ফোর্স রেডি। একদম পোস্টেড রিলেটেড। ছাত্রলীগের না হয় ৫,০০০ লোক বিদেশে আসছে। আর না হয় আপনার ৫০,০০০ বা ১ লাখ লোক হাজতে আছে। আরগুলা? যারা ছাত্রলীগের চেতনায় বিশ্বাস করে, যারা ছাত্রলীগ করে, আরগুলা? ঠিক আওয়ামী লীগ সংগঠনেরও তাই, ঠিক স্বেচ্ছাসেবক লীগেরও তাই, ঠিক যুবলীগেরও তাই। এরা তো রেডি হয়ে আছে, এরা প্রস্তুতি নিয়ে আছে। খালি সময়ের ব্যাপার মাত্র। এরা তো প্রতিশোধ নিবে। এরাই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবে এবং মুক্তিযোদ্ধাদের অবমাননাকারীদের প্রতিশোধ এরা নিবে। এবং এখনই যে আন্দোলনে আমরা নানা কর্মসূচি যে মানুষগুলা দেখি এর কিন্তু ৯০ ভাগের বেশি হচ্ছে এরা কিন্তু ছাত্রলীগ। হ্যাঁ, এরা ছাত্রলীগের একদম। নেতা কর্মীরা। এবং এরা জি, কিন্তু জি। যুদ্ধে আসছে। এরা হ্যাঁ, কিন্তু এটা অলরেডি। যুদ্ধে জি, আছে। এরা জি, যুদ্ধ জি, করে টিকে আছে। এরা জি। কিন্তু গেরিলা জীবন। গেরিলা হুম, জীবন কিন্তু একদম। তাদের ওই জীবনে আছে এখন সে। কারণ ক্ষমতায় জি, থাকতে বুঝে নাই উম, হ্যাঁ। এই কষ্টটা বুঝে নাই। কিন্তু না, না। ১৫-১৬ মাস হুম। কষ্টটা কিভাবে ক্লান্ত আমাদেরকে ইনবক্সে এসে ৩০০ টাকা চায়, ৪০০ টাকা চায়। হ্যাঁ, আপনি ভাবতে একদম। পারেন? এমন এই ছেলেরা টিকে আছে সেটা। একদম, অনেক একদম। ধন্যবাদ ফারাবি। জি। আপনি কিন্তু এই সময়ে আমাদের দেখা প্রজন্মের একজন মোটিভেশনাল স্পিকার মোটিভেট করতে পারেন আপনি বা আপনি কথাগুলো যেগুলো বলেন তাদের কথা, তাদের প্রাণের কথা। আপনাকে অনুরোধ আমরা কিন্তু আপনাকে বারবার নিয়ে আসবো। আপনার জি, যখন অবশ্যই। যেটা নিয়ে কথা বলতে ইচ্ছে করে আমাদের একটু নক করবেন। আমরা আপনাকে আপনার অবশ্যই। আপনার আপনার পড়াশোনাটা ক্ষতি করে না। জি, অবশ্যই। জি ভাই। পড়াশোনায় আছেন এই বিষয়টা রাখবেন সেটা আপনাকে জি। অনেক ভালো